সময় তখন সকাল গড়িয়ে বিকাল বা সন্ধ্যা। এই সময়ে সবেমাত্র ঘুম থেকে উঠে তুলতুলে নরম বিছানায় বসে আছে তে। মাথা ভীষণ ভার হয়ে আছে, অতিরিক্ত কান্নার ফলে মাথাও ধরেছে খুব। পিটপিট করে চোখ খুলে আবারও বন্ধ করে ফেলেছে। মাথার যন্ত্রণায় ইচ্ছে করছে মাথাটা কেটে ফেলতে। মাঝে মাঝে তার মাথায় এমন যন্ত্রণা হয়, অনেকক্ষণ মাথায় পানি দিলে কমে আসে। তে বেড থেকে নেমে দুহাতে মাথা চেপে ধরে। বাথরুমের উদ্দেশ্যে 2 কদম হাঁটতেই মনে হচ্ছে শক্তি শেষ, মাথা ঘুরছে। তে মাথা ঘুরে পড়তেই একটা শক্তপোক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরল। ক্ষিপ্ত মেজাজে বলল, বেড থেকে নেমেছেন কেন? শরীর অতিরিক্ত দুর্বল, প্রেশার লো, নিজের তো বিন্দুমাত্র খেয়াল নেই। তে চমকে উঠে পিটপিট করে তাকালো জাঙ্কুকের দিকে। মাথায় তীব্র যন্ত্রণার পরেও জাঙ্কুকের নীলাভ চোখ জোড়া দেখে ফ্যাল করে তাকিয়ে রইল সে। জাঙ্কুক থেকে এভাবে তাকাতে দেখে ঝট করে কোলে তুলে মুচকে এসে বলল, আমাকে খেয়ে ফেলবেন নাকি? তে সম্মোহিত কণ্ঠে বলল, কি সুন্দর নীলাভ চোখ আপনার। জাঙ্কুক বাঁকা হাসলো, তেকে বেড়ে বসিয়ে বলল, আমি পুরোটাই সুন্দর, চাইলে টেস্ট করতে পারেন। ইউ ওয়ানা টেস্ট মি? তের চট করেই যেন হুঁশ ফিরল। নিজের বলা কথাই নিজেই আম্মকের মতো রইল। কি নির্লজ্জ কথাবার্তা। জাঙ্কুক মানে জিয়ন জাঙ্কুক তার সামনে। পরপর সবটা মনে হতেই তে আবারও ভয়ে পিছিয়ে গিয়ে গুটিয়ে নিল নিজেকে। জাঙ্কুক কিছু না বলে উঠে খাবার নিয়ে এসে বসলো তের কাছে। দেখি হা করো। তে হাতও করলো, তবে খাওয়ার জন্য নয়। বিস্ময়ে হা করলো। জাঙ্কুক সেদিকে তোয়াক্কা না করে খাবার তের মুখে তুলে দিয়ে ইশারায় খেতে বলল। তের মনে হচ্ছে সে এক্ষুনি অক্কা পাবে। মানে জিয়ন জাঙ্কুক কিনা তাকে খাইয়ে দিচ্ছে। জিয়ন জাঙ্কুক? তবে মায়ের পর অন্য কেউ তাকে খাইয়ে দিচ্ছে, তাও সে কিনা জিয়ন জাঙ্কুক। তের চোখে পানি ছলছল করছে। জাঙ্কুক তা দেখে বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, খাচ্ছেন না কেন? তে জাঙ্কুকের ধমকে ভাত চিবোতে লাগলো। তবে অদ্ভুতভাবে এই মুহূর্তে জাঙ্কুককে সে ভয় পাচ্ছে না, কাঁপাকাঁপিও করছে না, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। হয়তো অনেক বছর পর কেউ ওর কেয়ার করছে বলে তাই। এই কেয়ারটুকুই যেন মুহূর্তের মধ্যে জাঙ্কুকের প্রতি ভয় ভুলিয়ে ভালো লাগার সৃষ্টি করলো তের মনে। মানুষ নাকি আঘাতে আঘাতে শক্ত হয়, তবে তের মতো কিছু মানুষ যারা এত আঘাত সহ্য করেও শক্ত হতে পারে না, এরা নরম আর ভীতু হয়। একটু কেয়ারেও যেন গলে যায়, আবার একটু রাগারাগি করলে ভয়ে ভীত হয়, আবার এরাই একটা সময় কঠিন হয়ে ওঠে। এই যে এতদিন যাকে জমের মতো ভয় পেয়ে বারবার জ্ঞান হারিয়েছে, আজ তার সামান্যটুকু কেয়ার সব ভয় দূর করে ভালো লাগা সৃষ্টি করছে। তে খেতে খেতে দেখলো জাঙ্কুক নামক সুদর্শন পুরুষটাকে। অতিরিক্তই সুন্দর এই পুরুষ, সাথে অ্যাটিটিউড বলার বাহিরে। এই যে শার্টের হাতা গুটানো মার্জিতভাবে নিজের হাতে ভাত মেখে তাকে খাইয়ে দিচ্ছে, সেটাও আলাদা স্টাইল। কালো শার্ট পরেছে, যার ফলে কিলার একটা লুক এসেছে। আজ চুলগুলো গুছিয়ে সেট করা নাই, বরং এলোমেলোভাবে কপালে লেপটে আছে। এলোমেলো চুলে আজ জাঙ্কুককে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে। আমাকে কি সত্যি আপনার খেতে ইচ্ছা করছে? আমি কি লোভনীয়? তে হকচকে চোখ সরে নিল। ধুপুক করে কাঁপছে বুক, লজ্জায় লাল হয়ে গেল গালগুলো। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। জাঙ্কুক তেকে এভাবে লজ্জা পেতে দেখে ভিক করে হেসে দিল। তে চোখ তুলে দেখলো না সেই হাসি। যদি দেখতো তো বেহায়া হয়েও তাকিয়ে থাকতো জাঙ্কুকের দিকে। কিন্তু আফসোস, দেখা হলো না সেই হাসি। জাঙ্কুক একটু পর আবারও বলল, আমাকে আপনার লোভনীয় লাগছে কিনা জানি না, তবে এমন লজ্জায় লাল হলে টমেটো ভেবে খেয়ে ফেলবো আপনাকে, এতে কোনো সন্দেহ নেই। তে জাঙ্কুকের কথায় আরও লজ্জা পেল। কয়েক ঘন্টা আগেও যাকে জমের মতো ভয় পেত, তার কথায় এখন লজ্জা পাচ্ছে সে। তেল খাওয়া শেষ হতেই জাঙ্কুক হাতে ওষুধ ধরিয়ে দিল। তে বিনা বাক্যে ওষুধ খেয়ে চুপচাপ বসে রইল। তখন চারদিকে মাগরিবের আজান দিচ্ছে। তে আজানের ধ্বনি শুনে আশেপাশে তাকালো। এতক্ষণ এখানে থাকলেও আশেপাশে তাকানো হয়নি তার। তাকাবে কিভাবে? একটার পর একটা চমক আজ পাচ্ছে শুধু সে। বিশাল একটা রুম, সাদা রঙের রুমটাই সবই আধুনিক যুগের জিনিসপত্র। বিশাল খাট, খাটের দুই পাশে দুটো বেড টেবিল, এক পাশে বিশাল দেওয়ালের পুরোটাই আলমারি। আলমারির পাশে একটা টেবিল, সেখানে আছে ল্যাপটপ আর কিছু ফাইল। আলমারির এক পাশে একটা স্ট্যান্ড, সেখানে ঝুলানো সাদা একটা অ্যাপ্রন। দরজার পাশে রয়েছে সোফা, সামনে টি টেবিল। আলমারির অপোজিট পুরোটাই পর্দা দেওয়া। তেজিতে না পেরে মিনমিন গলায় বলল, আমি কোথায়? জাঙ্কুক হাত ধুয়ে এসে বলল, জাঙ্কুক নিবাসে। তে চমকে উঠল। জাঙ্কুক নিবাস মানে ওই যে বাঁকানো বিল্ডিং? এখানে তো জাঙ্কুক কাউকে অ্যালাউ করে না, সে এখানে কি করছে? তে কি মনে করে সব ভেবে চটপট বিছানা থেকে নেমে দাঁড়ায়। তেকে এভাবে নামতে দেখে জাঙ্কুক বিরক্ত হয়ে কিছু বলার আগেই লিন নক দেয়। জাঙ্কুক বিরক্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে, কি সমস্যা? লিন ভয়ত কণ্ঠে বলল, বস, ইয়ঙ্গি আত্মহত্যা করার চেষ্টা করেছে, হাতের রগ কেটে ফেলেছে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, তো আমি কি করব? লিন না চমকালেও তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে। ইয়ঙ্গি আত্মহত্যা করেছে, এটাই তেকে নাড়িয়ে দিয়েছে। আর জাঙ্কুকের কথায় তে অবাক হয়ে গেছে।
কত সহজে বলে দিল। আমি কি করব? তে এদিক ওদিক না তাকিয়ে সোজা ছুটতেই জাঙ্কুক খপ করে ওর হাত ধরে নিজের কাছে টেনে এনে কটমট করে বলল, আপনি কোথায় যাচ্ছেন? তে কাঁপা কাঁপা গলায় থেমে থেমে বলল, আপু, আপু, ইয়ঙ্গি আপু। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, তো আপনার কি? নিজে আগে সুস্থ হন। তে জাঙ্কুকের আচরণে কেঁদে উঠল। আপু, আপুর কাছে যেতে দিন আমায়। যেতে হবে না, রেস্ট করুন, আমি যাচ্ছি। তে বাচ্চাদের মতো জেদ ধরে বলল, আমিও যাব। আপনি ডক্টরকে কল করুন। ছাড়ুন আপু, আপু। তে ঢুকে কেঁদে উঠল। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক হাতেও নরম হলো। তের দু গালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে বলল, ওকে ফাইন, কাঁদবেন না। আমি বলছি কাঁদবেন না। লিন, ইয়ঙ্গিকে চিলেকোঠায় নিয়ে যা। আপুকে হসপিটাল নিয়ে চলুন। চিলেকোঠায় কেন? জাঙ্কুক মৃদু হেসে আবারও তের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আসুন। তের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে জাঙ্কুক জীবন বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। সিঁড়ি বেয়ে নেমে জাঙ্কুক নিবাসের মধ্যে দিয়েই হাঁটতে লাগলো। তবে জীবনবাড়ির ভেতরে না গিয়ে বাগানের শেষ মাথায় পিছিয়ে চিকন সরু দিয়ে কিছুটা হাঁটতেই লিফটের মতো কিছু একটা সামনে এলো। ওটাই ঢুকতেই লিফট উপরে উঠে গেল। 1 মিনিট যেতেই দরজাও খুলে গেল। তে অবাক হয়ে তাকাতেই দেখে সামনে একটা দরজা। দরজায় ঢুকতেই ইমার্জেন্সি অপারেশন রুমের মতো সকল যন্ত্রপাতি দেখতে পেল তে। দেখে চমকালো সে। জাঙ্কুক ওকে রুমের বাইরে বের করতেই দেখে একটা চিলেকোঠায় সেই রুমটা। আর রুমেই উপস্থিত হলো লিন। লিনের কোলে ইয়ঙ্গি। ইয়ঙ্গিকে দেখেই তে ডুকরে কেঁদে ওঠে। ইয়ঙ্গি তখনও হুঁশ আছে। লিন তেকে দেখে বলে, ভাবি বাইরে গিয়ে দাঁড়ান প্লিজ। কিন্তু আপু, বস আছে, বস দেখবে। তে অবাক হয়ে তাকালো। জাঙ্কুক? জাঙ্কুক কি করবে? তবে জিজ্ঞাসা করা হলো না। তে ধীর পায়ে বাইরে আসতেই দেখে সবাই ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। তে চিলেকোঠার ঘর থেকে বের হতেই ঠাস ঠাস করে পরপর থাপ্পড় পড়লো তার গালে। মাথা ঘুরে উঠল তের। এমনিতেও জ্বরের কারণে শরীরের দুর্বলতা প্রবল, তার উপর পরপর কয়েকটা থাপ্পড়। রাগে রেডি করতে করতে ন্যান্সি চেঁচিয়ে উঠল, অসভ্য শয়তান, কালনাগিনী মেয়ে, রক্ষসী, তুই আমার মেয়েকে খেতে চাইছিস তাই না? কি ক্ষতি করেছিল তোর? বল, কি ক্ষতি করেছিল তোর? তোর মতো 2 টাকার মেয়েকে বোনের মর্যাদা দিয়েছিল আমার মেয়ে, বোনের মতো ভালোবেসেছিল তোকে। আর তুই কি করলি? কি করলি তুই? ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, প্রমাণ করে দিলি তো তোর মায়ের মতো তুইও স্বার্থপর। তোর মা আমার ভাইকে যেমন মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গিয়েছিল, তুই আজ আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। তে গালে হাত দিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। গালটা ভীষণ জ্বলছে। এতগুলো কথা তার মাথায় ভো ভো করে ঘুরছে। এই রাক্ষসী মেয়ে, এই বল, কে দিয়ে জাঙ্কুকে বশ করেছিস? কালো জাদু করেছিস তাই না? বাপের মতো কালো জাদু করেছিস তাই না? তোর মাঝে কি আছে? হ্যাঁ, কি আছে? কেন জাঙ্কুক তোকে পছন্দ করে? ইয়ঙ্গির মতো সুন্দরী মেয়েকে কেন জাঙ্কুক রিজেক্ট করবে? নিশ্চয়ই কোনো কালো জাদু করেছিস। বল, কি করেছিস, বল। ন্যান্সির আগে হিতাহিত জ্ঞান হারিয়ে থেকে ধাক্কা দিতেই তে ছিটকে পড়লো ফুলের টবের কাছে। লুসি বেগম এবার আর চুপ থাকতে পারলো না। তের কাছে গিয়ে দেখলো তের কপাল কেটে রক্ত বের হচ্ছে। লুসি বেগম রেগে বলল, ন্যান্সি, পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার ইয়ঙ্গির যদি কিছু হয়, এই মেয়েকে আমি জীবিত রাখবো না। এতে ওর কি দোষ? জাঙ্কুক কখনোই ইয়ঙ্গিকে বোন ছাড়া অন্য নজরে দেখেনি। তাছাড়া তে এখন জাঙ্কুকের বউ। জাঙ্কুক কখনো এই বিয়ে মানতো না আম্মা। জাঙ্কুক শুধু আয়ুর কথা রাখতে এই মেয়েকে বউ করে এনেছিল। ওকে ওর বাপের ওই জেল থেকে বের করে এনেছিল, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু এই মেয়ে চলে বলে কৌশলে তাকে নিজের হাতের মুঠোয় নিয়েছে। না হলে ইয়ঙ্গির মতো সুন্দরী মেয়ে কয়টা আছে? তাকে রেখে কেন এই মেয়ের প্রতি এত দরদ আপনার নাতির? এরা শুধু অন্যটা কেড়ে নিজের করে নিতে পারে আম্মা। জেনির কথাই লুসি বেগম বিরক্ত কণ্ঠে বলল, তুমি তো চুপই থাকো জেনি। জেনি তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে গজগজ করতে করতে বলল, কেন চুপ থাকবো? আমার সংসার আমার সন্তানকে কেড়ে নিতে পারে আর আমি বলতে পারবো না? লুসি বেগম কিছু বলার আগেই খেয়াল করলো তে হাত পা ছেড়ে পড়ে আছে। তে বেহুশ হয়ে পড়েছে। লুসি বেগম থেকে কয়েকবার ডাকলো, জ্ঞান ফিরল না তার। বাসায় আর কোনো পুরুষ নেই। জাঙ্কুক এমার্জেন্সি রুমে। আর লিন, হ্যাঁ লিন। লিনকে কয়েকবার ডাকতে লিন হকচকে বের হয়ে আসে। সে চিলেকোঠার ঘরেই ছিল। ভেতরে জাঙ্কুক আছে। দাদির চিৎকার শুনে বের হতেই দেখে তে জ্ঞানহীন ফ্লোরে পড়ে আছে, কপাল কেটে রক্ত পড়ছে, যা লুসি বেগম আঁচল দিয়ে চেপে ধরে আছেন। লিনকে দেখে লুসি বেগম তাড়া দিয়ে বলল, তেকে কুলে তুলে রুমে নিয়ে চল লিন, ওর কপাল ফেটে গেছে, জলদি কর। লিন হকচকিয়ে একবার তের দিকে তো আরেকবার দাদির দিকে তাকালো। সরি দাদি, বাবিকে টাচ করা মানা। মানে বস? লুসি বেগম অবাক হয়ে বলল, কেন? আগে তুই ওর বিপদে ওকে কুলে তুলিসনি? লিন না বোধক মাথা নাড়ালো। প্রথম দিন বসই ভাবিকে রুমে রেখে এসেছিল, আর সেদিন পার্টির দিনও বসই ভাবিকে সোফায় রেখেছে। লুসি বেগম অবাক হয়ে তাকালো।
তবে তেকে এখন এখানে ফেলে তো আর রাখতে পারবে না। তাই দায়নকালা আর দাদি মিলে থেকে কোনো মতে চিলেকোঠার রুমে নিয়ে শুয়ে দিল। এরপর কপালে ব্যান্ডেজ করে দিল। তের মায়াবী মুখখানার দিকে তাকিয়ে দেখলো মুখটা শুকিয়ে একটু হয়ে আছে। লুসি বেগম সব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, মিস জাংকুকের না সরি জিয়ন জাংকুকের বউয়ের গায়ে হাত তুলছে। এরে কি করবো জাংকুক? আমি ভালোবাসি তোমায়। কি পেয়েছো ওর মাঝে যা আমার মাঝে নেই? ইয়ঙ্গির কথায় জাংকুক তোয়াক্কাবিহীন বসলো চেয়ারে। বিরক্ত হয়ে বলল, আস্তে কথা বল ইয়ঙ্গি। বলবো না আস্তে, আজ বলবে তুমি। কেন আমাকে ভালোবাসলে না? কি কমতি আছে আমার? ওর চেয়ে অধিক সুন্দরী আমি। ওর কোনো যোগ্যতাই নেই আমাকে টেক্কা দেওয়ার। তবে কেন ওই কালো মেয়েটাকে তোমার এত পছন্দ? আজ বলতেই হবে। কি পেয়েছো তুমি ওর মাঝে যাকে সহ্য করতে পারতে না? এখন তাকে ছাড়া তোমার চলছে না, তাই না? যাকে নিজের নামে থেকে দূরে করতে বিয়ের পর তিনি ডিভোর্স দিতে প্রস্তুত ছেলে, তাকে এখন তোমার লাগবে বলে দাবি করছো। কি চাইছো তুমি? সত্যি করে বলো তো, ভালোবাসো ওকে তাই না? নো। তাহলে কি চাইছো তুমি? আরাম। আরাম চাইছি, শান্তি চাইছি। যা ওর মাঝে পাচ্ছি তাই ওকে চাচ্ছি। তুলতুলে শরীরটা বুকে চেপে ধরলে আমার ভালো লাগে, আরাম লাগে। ক্লান্তি দূর হয়। ওর শরীরের ঘ্রাণ শুকতে ভালো লাগে। শরীর শীতল হয়। শুধু শরীর নয়, শরীর আর কলিজা দুইটাই ঠান্ডা হয়। শুনেছিস? ইয়ঙ্গি হাসলো। সুন্দরীর হাসিটা আজ মলিন দেখালো। বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই দুপুটা পানি গড়িয়ে পড়ল। নিস্তেজ আর ধীর কণ্ঠে বলল, এটা ভালোবাসা নয়। নো, ভালোবাসতে মন লাগে, ওটা আমার সিস্টেমে নেই। ইউনো, জীবন জাঙ্কুক কতটা স্বার্থপর। নিজের স্বার্থে সে সব কিছুই পারে। আজ আমার স্বার্থ হচ্ছে আমাকে ভালো রাখা। আর আমাকে ভালো রাখতে এই মেয়েটাকে আমার প্রয়োজন। ইয়ঙ্গি আবারও হাসলো, মৃদু স্বরে বলল, প্রয়োজন কখন প্রিয়জন হয়ে ওঠে তা তো বলা যায় না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তার কি হবে? জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, কেন ভালোবাসিস? আমি কি বলেছি তোকে আমাকে ভালোবাস? বালের ভালোবাসা আছে না, তাই তো মরতে চেয়েছিলাম। বাঁচালে কেন? ইচ্ছে ছিল না। যে বাঁচতে চায় না তাকে বাঁচাতেও চাই না আমি। তবে যে দায়িত্ব, তোকে বাঁচানো আমার দায়িত্ব বলতে পারিস। কখনো কি আমাকে ভালোবাসা যায় না? আমি অনেক সুন্দর, সবাই বলে আমি ভীষণ সুন্দর। আমার এই সৌন্দর্য কি তোমার নজরে আসে না জাঙ্কুক ভাইয়া? এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার ইয়ঙ্গি, কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছা করছে। আচ্ছা, তুই কোন পারফিউম ব্যবহার করে? আমি সেটাই ব্যবহার করব। তাহলে তো আমার ঘ্রাণ তোমার পছন্দ হবে, তোমার হৃদয় ছুঁতে পারবে, তাই না? তোর 5 মিনিট শেষ। 5 মিনিট চেয়েছিলি, দিয়েছি। ইউর টাইম ইজ ওভার। ইয়ঙ্গি হকচকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। এই মানুষটিকে সে সবটা দিয়ে ভালোবাসে, অথচ তার এত কষ্ট দেখেও মানুষটা কি সুন্দর নির্বিকার আছে। চাচাতো বোন হিসাবে সামান্য সহানুভূতি ছাড়া অন্য কোনো সামান্যটুকু অনুভূতিও নেই তার প্রতি। ইয়ঙ্গি মুচকে আসলো। এই হাসিতে রয়েছে এক বুক ব্যথা, অসহ্য ব্যথা। ভালোবাসা কি সেটা বুঝতেই যাকে মন দিয়েছে সে আজ কত সুন্দর করে মন ভেঙে দিল। কলিজা ছেড়ে যাওয়া কষ্ট কি নিষ্ঠুর মানুষটা বুঝতে পারছে? না, পারছে না। পারলে কি আর এত কষ্ট দিত? নিষ্ঠুর মানুষ আপনি জাঙ্কুক ভাই। জাঙ্কুক হাসলো, তবে উত্তর করলো না, বেরিয়ে গেল। মেয়েটার এত কষ্ট দেখেও তার মাঝে কোনো ভাবাবেগ নেই, অথচ ইয়ঙ্গির মতো এমন আগুন সুন্দরী পেতে কপাল লাগে, কপাল। এই তো কয়েক ঘন্টা আগেই ইয়ঙ্গিকে অপারেশন রুম থেকে বের করে এনেছে। দক্ষ হাতে ইয়ঙ্গির চিকিৎসা করলেও সামান্য সহানুভূতিও হয়নি। ইয়ঙ্গির হাত কাটার বেশি সময় হয়নি। দ্রুত চিকিৎসার ফলে তেমন কোনো ক্ষতিও হয়নি। জাঙ্কুক ইয়ঙ্গির রুমেই সব ব্যবস্থা করে স্যালাইন পুশ করে দিয়েছে। জাঙ্কুক যখন ইয়ঙ্গির চিকিৎসা করে বের হয় তখন তে জ্ঞানহীন পড়েছিল চিলেকোঠার বিছানায়। তের মাথায় ব্যান্ডেজ দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো পাশে বসা লুসি বেগমের দিকে। খুব ঠান্ডা কণ্ঠে বলল, আমার বউ ঘণ্টাখানেকের মধ্যেই আঘাত পেয়ে বিছানায় শায়িত হলো কিভাবে দাদি? লুসি বেগম একবার তে তো আরেকবার জাঙ্কুকের দিকে তাকালো। লুসি বেগমকে নিষ্ঠুর দেখে জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, আমার বউ আঘাত পেল কিভাবে দাদি? লুসি বেগম আর চোখে ন্যান্সির দিকে তাকালো। ন্যান্সি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লুসি বেগম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আমতা আমতা করে বলল, ও ওই তো পরে। সাথে সাথে বিকট আওয়াজে থেমে গেল লুসি বেগম। কাচের টুকরো এসে থামলো পায়ের কাছে। সবাই আটকে উঠল। জাঙ্কুকের মনোভাব দেখে বোঝা যায়নি জাঙ্কুক এখন রেগে যাবে। জাঙ্কুক হুট করে ইয়ঙ্গিকে বের করে নিয়ে এলো ট্রলিতে করে। সদ্য করে দেওয়া ব্যান্ডেজের দিকে তাকিয়ে কেচি খাড়া করে ধরল। উপস্থিত সবাই বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। জাঙ্কুক জ্ঞানহীন ইয়ঙ্গির সদ্য করা ব্যান্ডেজে কেচি দিয়ে আঘাত করতে যেতেই ন্যান্সি চেঁচিয়ে উঠে বলল, না, আমার মেয়ের কোনো ক্ষতি করো না জাঙ্কুক। আমি তোমার বউকে ধাক্কা দিয়েছি, আমাকে মাফ করে দাও। জাঙ্কুকের হাত থেমে গেল। বাঁকা হেসে তাকালো ন্যান্সির দিকে, তারপর বলল, প্রথম আর শেষবার মাফ করলাম চাচি।
এইভাবে আমার আপন বউকে আঘাত করা আমার পছন্দ না। আমার এখনো বাসর বাকি। আপনাদের দেওয়া এত আঘাত সহ্য করলে আমার দেওয়া আঘাত সহ্য করবে কিভাবে আমার বউটা? এইটুকুই তো বউ আমার। সবাই জাঙ্কুকের এমন শীতল কথাই আরও এক দফা অবাক হয়ে চেয়ে রইল। মাঝে মাঝে জাঙ্কুককে সাইকো মনে হয়, হুট করেই রাগ করে। আবার জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এরপর ওর শরীর থেকে যদি আঁচড়ের দাগও পাই তাহলে তাহলে তখনই যা করার করে দেখাবো। এই লিন, তুই কি আমার বউকে কুলে তুলে? বাকি কথা শেষ করার পূর্বেই লিন হকচকিয়ে বলল, না বস না, আমি ভাবিকে নিয়ে আসিনি, দাদি আর দায়নাপা নিয়ে এসেছে। জাঙ্কুক ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে থেকে কুলে তুলে নিল। এদিকে ওদিকে কোনো দিকে না চেয়ে সোজা বেরিয়ে গেল। যেতে যেতে বলে গেল, ইয়ঙ্গের জ্ঞান ফিরলে আমাকে বলিস। 5 মিনিট চেয়েছে, 5 মিনিট দিতে হবে। লিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কথাটা এমনভাবে বলল যেন 5 টাকা ধার নিয়েছিল, 5 টাকা পরিশোধ করতে হবে। ইয়ঙ্গের জ্ঞান হারানোর আগে জাঙ্কুকের কাছে 5 মিনিট চেয়েছিল, আর ইয়ঙ্গের জ্ঞান ফেরার পর সেই 5 মিনিট দিয়েছে জাঙ্কুক।